আইএলটিএস স্পিকিংয়ে 7.5+ কীভাবে স্কোর করবেন সেই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব। সো 7.5 কেন বলছি, কারণ অনেকেরই আসলে দুর্বলতা আছে বা ছোটোবেলা থেকে প্র্যাকটিস নেই। সো আমি বলবো না যে 8 বা 8.5 বা 9, ঠিক আছে। সো যারা আসলে ইংলিশ মিডিয়ামে পড়েছে তারা 8.5, 9 পেতেই পারে। সো এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু যারা আসলে খুবই দুর্বল এবং সারা জীবনেও আসলে প্র্যাকটিস করতে পারে না, সব কিছু বুঝে বাট বলতে পারে না, সো এই যে সমস্যা জড়তাটা আছে, তো এই বিষয়গুলো কিভাবে কাটাবে এবং আইএলটিএসে ভালো স্কোর করতে গেলে কোন কোন বিষয়ে পদক্ষেপ নিতে হবে সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি। ওকে, নাম্বার 1 যেটা করতে হবে সেটা হচ্ছে আইএলটিএসে যদি ভালো স্কোর পেতে হয় অবশ্যই আপনাকে লিমিটেড কিছু খুব গুরুত্বপূর্ণ ফ্রেজ এবং ভোকাবুলারি আপনাকে শিখে রাখতে হবে। বিশেষ করে আপনি লিঙ্কিং ওয়ার্ড, কিছু ফ্রেজ আছে যেগুলো আসলে অনেক ভালো ভালো মডেল অ্যান্সার থেকে আপনি কালেক্ট করতে পারেন, যেগুলো আপনি যে কোনো আপনি স্পিকিংয়ে আপনি ব্যবহার করতে পারেন, যেগুলো কমন। এগুলো ব্যবহার করে যখন আপনি আইএলটিএস স্পিকিংয়ে এক্সামটা দিবেন তখন এক্সামিনার যখন আপনাকে যাচাই করবে আপনি বুঝবে যে আপনার ভেতরে যথেষ্ট পরিমাণ ভোকাবুলারি আছে। সো ভোকাবুলারির ভিতরে কিন্তু একটা মার্ক আছে, 25% মার্ক। আচ্ছা, নাম্বার 2, প্রথমেই আপনাকে ক্লিয়ার করে দিতে হবে। সো একটা বিষয় আমি বলবো, যদি আপনাকে কোনো প্রশ্ন করে, সাপোজ বললো যে আর ইউ এ স্টুডেন্ট অর ডু ইউ ওয়ার্ক, তাহলে প্রথমেই আপনাকে অ্যান্সারের সময় বলে দিতে হবে যে আই এম এ স্টুডেন্ট, অথবা আপনাকে বলতে হবে আই এম এ সার্ভিস হোল্ডার। এখন আপনি কোথায় চাকরি করছেন, কত বছর ধরে করছেন, এটা বাসা থেকে কত দূরে, মানে আপনাকে কিছু এক্সট্রা তথ্য দিতে হবে। সো একটা সেন্টেন্স বলে আপনি থেমে যাবেন না। সো প্রথমেই আপনি ক্লিয়ার করে দিবেন যে আপনি কী বলতে চাচ্ছেন, পজিটিভলি বলছেন না নেগেটিভ, যেমন আপনার অ্যান্সারটা ইয়েস অথবা নো হতে পারে, তারপরে আপনি ব্যাখ্যা করেন, ঠিক আছে। সো এই বিষয়টা আপনি প্রথমেই তাকে ক্লিয়ার করে দিবেন, তাহলে তার অ্যাটেনশনটা থাকবে যে আপনি কী বোঝাতে চাচ্ছেন তাকে। নাম্বার 3 যেটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা অনেকেই আসলে একটু পারেন তারপরেও মানে অনেক লং করে ফেলেন, অ্যান্সারটা খুব শর্ট করতে হবে। শর্ট বলতে খুবই শর্ট না, আপনার 3 থেকে 4 সেন্টেন্স বলাটা খুবই মানে একটা মার্জিত একটা অ্যান্সার, ঠিক আছে। এই অ্যান্সারটা যদি আপনি দিতে পারেন, প্রত্যেকটা কোয়েশনে আপনি 3 থেকে 4টা অ্যান্সার দিতে পারেন তো ভালো, বা 3 থেকে 4টা সেন্টেন্সে অ্যান্সার দিতে হবে। সো এটা একটা খুব মানে স্ট্যান্ডার্ড টাইমিং হবে এবং আপনার বিষয়গুলো আপনি ক্লিয়ার করতে পারবেন। সো চেষ্টা করবেন যে প্রতিটা অ্যান্সারের, বিশেষ করে পার্ট 1-এ 3 থেকে 4 সেন্টেন্সে আপনাকে অ্যান্সার দিতে হবে। নাম্বার 4, আপনাকে থ্যাঙ্কস দিয়ে শুরু করতে হবে। সাপোজ আপনাকে একটা কিউ কার্ড দিল, কিউ কার্ডের জন্য কিন্তু আপনাকে 1 মিনিট সময় তারা দিচ্ছে এবং 1 মিনিটে আপনাকে বেশ কিছু পয়েন্ট আপনাকে তৈরি করার জন্য কিন্তু সময় তারা দিয়েছে। সো আপনি যখন অ্যান্সার করবেন এই কৃতজ্ঞতা প্রকাশটা আপনি শিখে ফেলবেন, মানে কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়, থ্যাঙ্কস ফর গিভিং মি সাম টাইম। সো এইভাবে একটু শুরু করবেন ফর্মালি, বা অন্য অন্য কোনো অ্যান্সার আপনি মুখস্থ করে ফেলতে পারেন, ঠিক আছে। দেন আপনি আস্তে আস্তে শুরু করেন যে ওই কিউ কার্ডের বিষয়টা, যে আই এম শেয়ারিং দ্য আইডিয়া অফ ড্যাশ ড্যাশ ড্যাশ, ঠিক আছে, বা যে কোনো কিউ কার্ড আসুক আপনি ওইভাবে শুরু করবেন। সো প্রথমে আপনাকে থ্যাঙ্কস দিয়ে শুরু করতে হবে। নাম্বার 5, কিউ কার্ডের প্রত্যেকটা পয়েন্ট আপনি খেয়াল করবেন, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে, কারণ একটা পয়েন্ট যদি মিসিং হয় তাহলে দেখবেন যে অনেকগুলো নাম্বার কাটা যাচ্ছে। সো কিউ কার্ডে খুব সতর্কতার সঙ্গে প্রত্যেকটা পয়েন্ট আপনি বলেছেন কিনা এই বিষয়টা আপনি খেয়াল রাখবেন। সো যদি মনে না থাকে আপনি অবশ্যই কিউ কার্ডের দিকে তাকিয়ে তাকিয়ে বলতে পারেন, অথবা কোনটা বলেছেন সেটাও আপনি দেখতে পারেন, বা আপনি নোট ডাউন করে রাখতে পারেন, ঠিক আছে। সো আপনি যদি কিউ কার্ডের দিকে দেখে দেখেও বলেন অসুবিধা নেই। সাপোজ আপনার পয়েন্টগুলো মনে পড়ছে না, পয়েন্টগুলো লিখে রাখবেন, ঠিক আছে। সো আপনি প্রত্যেকটা পয়েন্ট আসলে আপনাকে শেয়ার করতে হবে, এটা মাস্ট। অনেকে কিন্তু আসলে এই বিষয়টা করেন না, শুধু প্রশ্ন যেটা বলেছে সেটাই করেন, বাট প্রত্যেকটা পয়েন্ট বা যে সাব পয়েন্টগুলো আছে ওইগুলোই হচ্ছে মেন। নাম্বার 6, কিউ কার্ডে আপনি 1.5 মিনিটের কম না, 2 মিনিটের বেশি না, অর্থাৎ এর ভেতরেই থাকবেন। 1.5 মিনিট বললে ইটস এনাফ, ঠিক আছে, কারণ আপনি 1.5 মিনিটে যা বলতে পারবেন প্রত্যেকটা পয়েন্ট আপনার সুস্পষ্টভাবে কিন্তু আপনি বলতে পারেন, ঠিক আছে। অনেকে আসলে অতিরিক্ত কথা বলতে চান, 3 মিনিট বলতে চান, নিজের এত কিছু আসলে বলার দরকার নেই, কারণ আপনার পয়েন্টগুলো পূরণ হয়ে গেলেই কিন্তু হয়ে যাচ্ছে। আর অতিরিক্ত বলতে গেলে হয়তো আপনার মাম্বেলিং হতে পারে বা একটা সমস্যা চলে আসতে পারে, যার কারণে নিজের ব্যাড সাইড না দেখিয়ে শুধু গুড সাইডটা শো করাই ভালো হবে। সো কারণ আপনি একটা অজানা একটা আইডিয়া নিয়ে আসতে পারে, সো সেখানে তো আপনি এত লটস অফ ইনফরমেশন দিতে পারবেন না। সো যতটুকু দিবেন সাব হেডিংস থেকে আইডিয়াগুলো নিয়ে আপনি ওই 1.5 মিনিটের ভিতর শেষ করে দিবেন। নাম্বার 7, সুন্দর করে ক্লোজিং টেনে দিতে হবে। সো আপনার একটা বাক্য শেষ হয়ে যাচ্ছে, সো শেষের দিকে কী কী ওয়ার্ড ব্যবহার করা যায় বা কীভাবে একটা বাক্য শেষ করা হয়, সো এই বিষয়গুলো আপনি কিন্তু শিখে রাখতে পারেন আগে থেকে। আদারওয়াইজ ক্লোজিংটা না শিখে রাখলে কিন্তু আপনি আপনার বিষয়টা ভালোভাবে ফিনিশিং দিতে পারবেন না, আর ফিনিশিং না দিতে পারলে সে মনে করবে যে আরও আপনি ইনফরমেশন শেয়ার করতে যাচ্ছিলেন বাট আপনি পারছেন না। সো
সো এই যে দুর্বলতাটা এইগুলোও কিন্তু তারা আসলে খেয়াল করবে। সো আপনার কথা যদি শেষ হয়ে যায় খুব সুন্দরভাবে শেষ করে দিবেন, এবং মানে আপনার বলার ভঙ্গিতেও যেন ওটা বোঝা যায় যে আপনি এটা শেষ করে দিয়েছেন। নাম্বার 8, আত্মবিশ্বাসী হতে হবে। যখন আপনি কথা বলবেন অবশ্যই আপনার ভেতরে একটা আত্মবিশ্বাস থাকবে, বা আপনি স্বাভাবিকভাবে কথা বলছেন এরকম একটা বিষয় হবে। সো এখানে নার্ভাসনেসটা শো যেন আপনি না করেন। সো এই নার্ভাসনেসটা কাটানোর জন্য আপনি ডেইলি নিজের সঙ্গে নিজে প্র্যাকটিস করতে পারেন, এবং এটা আপনি আনটিল করবেন যতক্ষণ না আপনার এক্সাম হচ্ছে বা রিয়েল এক্সাম হচ্ছে, এবং আপনি আপনার বন্ধুদের সঙ্গে কথা বলতে পারেন, যার কারণে আপনার তাদের ভেতরে একটা যে আপনার একটা শাইনেস কাজ করবে সেই বিষয়টা যেন রিমুভ হয়ে যায়। সো এটা খুব মাস্ট মানে ফলো করার একটা মতো বিষয়। সো আপনারা কী করবেন যে কনফিডেন্টলি বা স্বাভাবিকভাবে ন্যাচারালভাবে বলার চেষ্টা করবেন। নাম্বার 9, রেগুলার প্র্যাকটিস করতে হবে বা রেগুলার রেকর্ড করতে পারেন আপনার ভয়েসগুলো। যদি আপনি এই বিষয়গুলো না করেন স্পিকিংটা কখনোই ডেভেলপ হবে না। আপনি যদি মুখ দিয়ে কথা বলার চেষ্টা না করেন তাহলে আপনি যতই শিখেন, যতই গ্রামার শিখেন, যতই সেন্টেন্স মেকিং শিখেন, আপনি কিন্তু পারবেন না। কারণ আপনি ওটা বলার অভ্যাসই নেই আপনার। মুখ দিয়ে আপনি ওটা উচ্চারণই করেননি, শুধু পড়ে গেছেন। পড়ে গেলে অনেক কিছু শিখবেন, বাট মানে বলার যে প্র্যাকটিসটা আছে সেটা কিন্তু হবে না। সো রেগুলার আপনার একটি কিউ কার্ড নিয়ে অথবা কোনো ছোটো ছোটো কোয়েশ্চেন নিয়ে কিন্তু আপনার ওইগুলো অ্যান্সার করা উচিত, এবং ওগুলো রেকর্ড করা উচিত। এবং আপনি কথা বলতে গেলে কতবার বেঁধে যাচ্ছেন বা কতবার আটকে যাচ্ছেন বা মাম্বলিং হচ্ছে কি না, এই বিষয়গুলো নিজের কিন্তু অ্যানালাইসিস করা দরকার। সো রেগুলার আপনাকে রেকর্ড করতে হবে, কারণ এখন টেকনোলজির যুগ, টেকনোলজি ইউজ করা শিখতে হবে। এবং আগে আসলে কী করতো মানুষ, একটা আয়নার সামনে গিয়ে নিজের সঙ্গে প্র্যাকটিস করতো, বাট এখন আপনি কিন্তু ওইগুলো রেকর্ড করে শুনতেও পারছেন। নাম্বার 10, আইডিয়ার জন্য মডেল অ্যান্সার দেখা। সো অনেকের ভেতরে এই প্রবলেমটা আছে যে আইডিয়া আসে না। এখন আননোন টপিক যদি আপনার চলে আসে, সো আপনি কীভাবে আইডিয়াটা বের করবেন? সো আপনি আগে দেখেন যে আইএলসে বিগত সালে কী কী কোয়েশ্চেন এসেছিলো এবং এগুলোর অ্যান্সার আসলে কীভাবে দেওয়া যেতে পারতো। কারণ আপনি যদি এই বিষয়গুলো দেখেন তখন আপনার কিন্তু একটা ফ্রি থিঙ্কিং চলে আসবে ভেতরে। কারণ নতুন একটা বিষয় নিয়ে আসতেই পারে বা রিসেন্ট কোনো ঘটনা নিয়ে আসতেই পারে, যার কারণে আপনাকে এই আইডিয়া জেনারেটিংটা শিখতে হবে বা কীভাবে ফ্রি থিঙ্ক করতে হয়। আপনি যদি অনেকগুলো মডেল অ্যান্সার দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এই বিষয়গুলো বের করতে হবে বা বলতে হবে। আর আইডিয়ার জন্য আরেকটা বিষয় খেয়াল করতে পারেন, যে কোনো টপিক আসুক না কেন সাব হেডিংসে কী বলেছে ওই হেডিংসগুলোর অ্যান্সার দেওয়াটাই হচ্ছে আইডিয়া। সো আপনি দেখবেন যে ওইটা আপনাকে যদি বাংলাতে কেউ প্রশ্ন করতে আপনি কী বলতেন সেই বিষয়টা আপনি মাথায় আনেন, তাহলে দেখবেন যে আইডিয়ার ব্যাপারে আপনি যদি বিভিন্ন মডেল অ্যান্সার ফলো করেন আশা করি অনেকটা লাভবান হবেন। নাম্বার 11, মক টেস্ট দিতে হবে, প্রচুর মক টেস্ট দিতে হবে যদি আপনি ভালো করতে হয় আপনাকে স্পিকিংয়ে। সো স্পিকিংয়ে বিভিন্ন টিচারের সামনে গিয়ে যখন আপনি কথাগুলো বলবেন তাহলেই আপনার রিয়েল বিষয়টা আপনি খুঁজে পাবেন যে আপনার ভেতরে সেই পটেনশিয়াল আছে কিনা, বা আপনি অচেনা বা অপরিচিত কোনো টিচারের সামনে আপনি বলতে পারেন কিনা। ঠিক আছে, এই জন্য আপনাকে কী করতে হবে, রেগুলার আপনাকে মক টেস্ট দিতে হবে। মক টেস্ট দিলে কী হবে, আপনার স্পিকিংয়ের ওই বিষয়টা কিন্তু অ্যাসেসমেন্ট হয়ে যাচ্ছে যে আপনার বর্তমান লেভেল কত, এবং আপনাকে আরও কাজ করতে হবে কি না, বা হচ্ছে যে আপনি নার্ভাস হয়ে যাচ্ছেন কি না। সো এই সমস্ত বিষয় বোঝার জন্য অবশ্যই আপনাকে মক টেস্ট দিতে হবে। পরিশেষে যেটা বলবো সেটা হচ্ছে জিটি এবং একাডেমিকের ভেতরে অনেকেই আসলে কনফিউশনে আছেন যে একই ধরনের স্পিকিং করে কিনা। অবশ্যই স্পিকিংটা কোনো চেঞ্জ নেই। যারা জিটি দিচ্ছেন বা একাডেমিক দিচ্ছেন একই রকম বা সেম টাইপের কোয়েশ্চেন আপনাকে করবে। সো এখানে কোনো পার্থক্য নেই। সো আপনারা আপনাদের মতো প্র্যাকটিস করে যেতে পারেন, যেখান থেকে আপনি উৎসগুলো পাবেন সেখান থেকে পড়তে পারেন, অসুবিধা নাই। আর জিটি এবং একাডেমিকের মূল পার্থক্য হচ্ছে আপনার রিডিংয়ে এবং আপনার রাইটিং টাস্ক 1-এ। সো যারা আসলে জিটির প্রিপারেশন নিচ্ছেন, আমি কিন্তু জিটি কোর্স আলাদা করে করাই, একাডেমিক কোর্স আলাদা করে করাই। সো যারা আসলে ভাবছেন যে আমার একটা গাইডলাইন দরকার, আমার হচ্ছে না কোনো কিছুতেই, তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং আপনারা যদি খুবই দুর্বল হন তাহলে আমি একদম শুরু থেকে শুরু করব, যাতে করে আপনাদের প্রত্যেকটা বিষয় আপনাদের কমপ্লিট হয়ে যায়। তো যারা এক সুন্দর একটা গাইডলাইন চাচ্ছেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচ চালু আছে।